তো সবাই ভয় পেয়ে আছে, কিন্তু কেউ বস্তি ছেড়ে যায় না, কারণ যাবার তো কোনো জায়গায় নেই। আমরাও স্কুল ক্লাস করি, পাশাপাশি কাজ করি। এরই মধ্যে ওই লোকগুলো আমাদের বস্তি কালি করতে অনেকবার আসছে, কিন্তু কালি করতে পারে না। আর আমার বাবা প্রতিবারই ওদের সাথে কথা কাটাকাটি করছে। তাই আমার বাবার উপর ওদের অনেক রাগ হয়। ওদের তো একদিন রাতে জাহিদের কাজ শেষ হয়ে যায়, 8টা বাজে। তাই জাহিদ আমার কাছে আসে। কিরে, আর কতক্ষণ লাগবে? আমার আরও কিছু সময় লাগবে, তুই বাড়ি চলে যা। সমস্যা নাই, তুই কাজ শেষ কর, আমি বসে আছি। আচ্ছা, তাহলে তুই বস। তারপর আমি কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তখন বাজে রাত 9:30। আজকে অনেক দেরি করে ফেলছি রে। তাড়াতাড়ি চল, না হলে সবাই টেনশন করবে। চল, না হলে সমস্যা হয়ে যাবে। তারপর দুজনে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম। তখন মানুষের অনেক আওয়াজ আসতে থাকে আমাদের বস্তি থেকে। তাই আমরা তাড়াতাড়ি করে সেখানে যাই। যে দেখি আমাদের বস্তিতে আগুন লাগিয়ে দিচ্ছে, আর সবাই সে আগুনে পানি দিচ্ছে। আমার মা বাবা, চাচা চাচি আমার বাইকে না দেখতে পেয়ে আমি আর জাহিদ এক জায়গা দিয়ে তাড়াতাড়ি আমাদের ঘরে যাই। যে দেখি আমার বাবা মা, চাচি আমার ছোটো ভাইটাকে কারা যেন গলা কেটে ফেলে রেখেছে। আমি আর জাহিদ সেখানে অনেক ভয় পেয়ে যাই, কারণ আমাদের পরিবারকে এমনভাবে মারবে তা আমরা কখনো ভাবি না। কিছুক্ষণ পর আগুন নিভে যায়, আর আমি আর জাহিদ সেখানে কান্না করতে থাকি। আমাদের কান্নার পরিমাণ অনেক বেশি ছিল, তাই বস্তির সবাই আমাদের কাছে আসে দেখার জন্য কী হয়েছে। এসে এই অবস্থা থেকে সবাই খুব ভয় পেয়ে যায়। খেয়াল করে দেখলাম পুলিশের গাড়ি আসছে। পুলিশ এসে সবাইকে নিয়ে যায়, আর আমাদেরকে বস্তির সবাই সান্ত্বনা দিতে দেখে। এভাবে দিন রাত চলে যায়। পরের দিন পুলিশ আমাদেরকে লাশগুলো দিয়ে যায়। আমরা পুলিশকে অনেকবার বলেছি আমাদের মা বাবাকে কেন মারা হয়েছে, কিন্তু তারা প্রতিবার একটি কথা বলেছে যে তারা কিছু জানে না। বস্তির সবাই মিলে আমার পরিবারকে দাফন করে কবর দেওয়া হয় এক মসজিদের কাছে। তারপর কিছুদিন আমি আর জাহিদ এভাবে কান্নাকাটি করি, আর সবাই আমাদের সান্ত্বনা দেয়। এক চাচা আমাদের খাবার দেয়। চাচা অনেক কষ্ট পায়, আর আমাদেরও খাওয়ায়। তাই আমি আর জাহিদ ঠিক করলাম আর স্কুলে যাব না, কাজ করে চাচাকে সাহায্য করব। এখন আমি আর জাহিদ কাজ করি, বাড়ি ফিরে রাত 10টা বাজে। আমরা একসাথে থাকি সব সময়, বলতে গেলে একজন আরেকজনকে যারা কিছুই বুঝি না। এভাবে কেটে যায় 2 মাস। একদিন আমি আর জাহিদ রাতে বাড়ি আসবো, তাই রাস্তা দিয়ে হাঁটতেছি। তখন দেখি একটা লোক রাস্তায় পড়ে আছে, গায়ে ছুরি দিয়ে আঘাত, এর কারণে রক্ত পড়তেছে। কাছে একটা হসপিটাল ছিল, ওটাতে লোকটাকে নিয়ে যাই। সেখানে ডাক্তারকে চিকিৎসা করতে থাকে। কিছুক্ষণ পরে ডাক্তার বের হয়ে আসে আর বলে, উনি তোমাদের কি হয়? কিছু হয় না, আমরা বাড়িতে যাওয়ার সময় ওনাকে রাস্তায় পাই। ডাক্তার আর কিছু না বলে চলে যায়। আমরাও বাড়ি চলে আসি আর ভাবি কালকে সকালে যে লোকটার সাথে দেখা করে আসবো। অন্যদিকে লোকটা চোখ মেলে দেখে সে হসপিটালের বেডে শুয়ে আছে, তাই নার্সকে ডাক দেয়। জি বলুন, কিছু লাগবে? না, লাগবে না। আমি এখানে কেন? দাঁড়ান, আমি ডাক্তারকে আনতেছি, সে ভালো বলতে পারবে। আপনি কি জানতেন স্যার বলেন? আমার কি হয়েছে আর আমি এখানে কেন? আপনাকে দুটো ছেলে এখানে নিয়ে এসেছে, আর আপনাকে কারা যেন রাস্তায় মেরে ফেলে রেখেছিল। ও আচ্ছা, ওই ছেলে দুটোকে এদিকে নিয়ে আসেন। তারা কিছুক্ষণ আগে চলে গেছে। ওদের বাড়ি কই? আমি বলতে পারবো না। তারপর ডাক্তার চলে যায়, আর সেই লোক আমার উপর তো আক্রমণ করে অনেক বড় ভুল করছস। আমি একবার কাল সুস্থ হইনি, তারপর দেখবো তোদের। আসলে এই লোকটাও একজন ছোটোখাটো মাফিয়া, কিন্তু সে বাংলাদেশের টপ বিজনেসম্যানদের ভিতরে একজন। আর সে নিজেকে সেফটি করার জন্য একটি মাফিয়া দল গঠন করেছে। পরদিন সকালবেলা আমি জাহিদকে নিয়ে হসপিটালে চলে আসলাম। তারপর ডাক্তারকে বলে ওই লোকের কাছে যাই। স্যার, এই যে এরাই আপনাকে এখানে নিয়ে এসেছে। এটা তোমরা এদিকে আসো। আমরা কাছে গেলাম। তারপর আপনি এখন কেমন আছেন? আমি ভালো আছি। তোমাদের নাম কি বাবা? আমি রবিন, আর ও হলো জাহিদ। তোমাদের বাসায় কে কে আছে? লোকটার কথা শুনে আমাদের চোখে পানি চলে আসে। তারপর আমাদের কেউ নেই চাচা। কেউ নেই মানি? তোমরা থাকো কোথায়? আমরা একটা বস্তিতে থাকি, আর আমাদের মা বাবাকে কারা যেন মেরে ফেলেছে। আচ্ছা, আমাকে একটু খুলে বলবা তো? তারপর লোকটাকে সব বলে দিলাম।
দেখলাম লোকটার চোখে পানি চলে আসছে। ও, এখন তাহলে আর করো না? না, এখন আমরা চায়ের দোকানে কাজ করি। তোমরা কি আমার সাথে যাবে? লোকটার কথা শুনে আমরা একটু ভয় পেয়ে যাই। তোমরা হয়তো আমাকে চিনো নাই, তাই ভয় পাইতেছ। আমি হলাম রাকিব হোসেন, বাংলাদেশের টপ বিজনেসম্যানদের একজন। আমি আর জাহিদ এবার আর ভয় পাই না, কারণ আমরা জানি রাকিব হোসেন অনেক ভালো মানুষ, গরিবদের অনেক ভালোবাসে। ওখানে কি যাবে তোমরা? আমরা যে কি করব? তোমরা পড়ালেখা করবে, আর তোমরা বড় হয়ে তোমাদের পরিবারের খুনিদের খুঁজে বের করে মারবে নিজের হাতে। কি তোমরা প্রতিশোধ নিবে না? নিব, কিন্তু আমরা কিভাবে নিব? ওটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি একটু সুস্থ হয়ে নেই, তারপর তোমাদেরকে আমি নিয়ে যাব। কেটে যায় আরও কিছুদিন। আজকে আমাদের এই শহর ছেড়ে চলে যেতে এসেছি নতুন শহরে। যাবার আগে তাদের কবরের পাশে অনেকক্ষণ কান্না করলাম, আর সেদিন খবর চেয়ে কথা দিয়েছি যে আমরা তাদের মৃত্যুর প্রতিশোধ নিব। আমরা চলে আসি নতুন শহরে। রাকিব হোসেন আমাদের ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়, আর ছোটো থাকতে আমাদের সব ধরনের ট্রেনিং দেয়, যাতে আমরা কোনো বিপদে পড়লে সহজে ছাড়া পেতে পারি। আমাদেরকে সব ধরনের ফাইটিং শেখানো হয়েছে। এভাবে চলে যায় কয়েক বছর, আর এর ভিতরে আমরা সব কিছু শিখে নিচ্ছি। আমাদের একটা ভয়ঙ্কর গ্রুপ বানিয়ে নিচ্ছি। এরপর খুঁজতে থাকে আমাদের পরিবারের খুনিদের। তারপর খুঁজতে খুঁজতে পেয়ে যায় সেই পুলিশকে, যে আমাদের পরিবারকে খুন করার পর লাশ থানা নিয়ে গেছে। তাকে জিজ্ঞেস করে জানতে পারি। তারপর খুঁজতে খুঁজতে পেয়ে যায় সেই পুলিশকে, যে আমাদের পরিবারের লাশ থানায় নিয়ে গেছে। তারপর তাকে দৌড়ে নিয়ে যাই আমাদের এক আস্তানায়। আমাকে কেন এখানে এনেছেন আপনারা? দাঁড়া, খুলে দিতেছি। ওই ওর বান খুলে দে। তারপর সব বান খুলে দিল। হ্যাঁ, এবার বলেন কি জানতে চান? মনে আছে 9 বছর আগের কথা, যে একদিন বস্তিতে কেউ একজন আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু আরও 4 জনকে গলা কেটে খুন করেছিল। আমরা সেই ব্যাপারে কথা বলতে চাই। আপনারা কারা, আর সেই কথা আপনারা কেন জিজ্ঞেস করেন? আরে আরে, তুই তো ভয় পাস কেন? তুই যা জানোস সব বল। ভাই, আমি কিছু জানি না, সত্যি বলছি। কে খুন করেছে আর কেন খুন করেছে আমি জানি না ভাই। তুই সব জানোস, বল না, না হলে তোকে এক্ষুনি মেরে ফেলবো। ভাই, আমাকে কিছু করবেন না দয়া করে, আমি কিছুই জানি না। ওই, আমরা একটু বাইরে যেতেছি, এর ভিতরে ওকে একটু বুঝিয়ে দে। 20 মিনিট পরে আমার লোক এসে বলে, ভাই ভিতরে আসেন, ওই নাকি বলবে। তারপর ভিতরে যেয়ে দেখি ওর অবস্থা পুরো খারাপ হয়ে আছে। এমন মায়ের যেছে। কিরে বল, যা জানো সব বল, না হলে কিন্তু। না ভাই, বলছি। বল। এটার মেন ছিল যে কোনো বড় কোনো মাফিয়া। আমি তাকে চিনি না, তার ব্যাপারে আমি কিছুই জানি না। যদি তাকে ধরতে চান তাহলে শাহিন খানকে ধরতে হবে। এই শাহিন খান আবার কে? এই এলাকার এমপি, সে জানে। কারণ আমি যেন ওই কেসে মাথা না গলাই, তাই এমপি আমাকে কিছু টাকা দিয়েছিল। আমি টাকা লোভে পড়ে এমন করেছি, আমাকে মাফ করে দেন। তোকে মাফ করব, আর সাথে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় দেব। এটা শেষ কর। এমন জায়গায় ফেলে রাখবি যাতে কেউ ওর খুঁজে না পায়। এই বলে সেখান থেকে চলে আসে। তারপর জাহিদ, ওই এমপির খোঁজ লাগা। কালকের ভিতর পেয়ে যাবি। তারপর বাসায় চলে গেলাম। গিয়ে দেখি রাকিব হোসেন চাচা বসে আছে। চাচা কি করেন? কিছু না, এইদিকে আয়। চাচা কি করেন? আমরা তার কাছে বসলাম। তারপর চাচা কিছু কাগজ বের। দেখো বাবারা, তোমরা তো জানো আমার কেউ নেই এই পৃথিবীতে তোমরা ছাড়া। চাচা জানি। হঠাৎ এই কথা কেন? আর কাগজ হলো কিসের? দেখো, আমি তো আর বেশি দিন বাঁচবো না, তাই তোমাদেরকে আমার সব সম্পত্তি দিয়ে গেলাম। তোমরা আমার ব্যবসা প্রতিষ্ঠান সব সম্পত্তি দেখে রাখতে পারবে না? চাচা, আমরা সব দেখে রাখবো, কিন্তু এগুলো আমাদের নামে করার দরকার নেই। এগুলো আপনার নামেই থাকুক। না, আমি আর এইটা নিয়ে কথা বলতে চাই না। তোমরা তো আমার ছেলের মতো, তাহলে আর কি। আচ্ছা, আপনি একটু ভালোভাবে ভেবে দেখেন তাহলে। আমি সব ভেবে বলছি। এখন ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। আমি আর জাহিদ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে একসাথে খেতে বসলাম। তখন জাহিদ, চাচা, আজকে একজনকে পেয়েছি। কাকে পেয়েছো আর এখন কি করছো? আমি তারপর চাচাকে সব বলে দিলাম, আর চাচা আমাদের বলে দিল কি করতে হবে।
তাই এইখানে এসেছি আমরা প্রতিশোধ নিতে। আর এখানে এসে কি হয়েছে তা তো জানেনি সবাই। এখন আসি বর্তমানে। সব বুঝলাম, কিন্তু তোমাদের নাকি ভয়ঙ্কর একটি দল আছে, সেটার নাম কি? আর সব ভয়ঙ্কর গ্রুপের তো একটা নাম থাকে, তাহলে তোমাদের গ্রুপের নাম কি? ভাবি সেটা কালকে কলেজে গেলেই জানতে পারবেন। ওই কি ভাবি ভাবি বলছো? সানজিদা আমাকে এখন আর ভালোবাসবে না, এটা আমি জানি। আর কালকে সব শুনলে তো আরও বেশি খারাপ জানবে। তখনই ওই সানজিদা আমার কাছে এসে এক টাস করে তোমা আবার জড়িয়ে ধরলো। কেন তাপ্পর মেরে আবার জড়িয়ে ধরে, এটা আবার কেমন কথা? নিজেকে কি মনে করো? তুমি যেগুলো করতেছো, আমার মন বলতেছে তুমি যা করো ভালো কাজ করো। ওই জানোয়ারদের পৃথিবীতে না থাকাই ভালো। ও কিন্তু আমাকে তাপ্পর মারা হলো কেন শুনি? আমার জিনিস আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোমার কি? আর তুমি যত বড় মাফিয়া হও না কেন, আমি তোমাকে ভয় পাই না, কারণ তুমি যদি মাফিয়া হও তাহলে আমি মাফিয়ার বউ। সানজিদের কথা শুনে আমি পুরো টাসকে গিয়ে আসি। তারপর সবার সাথে কথা বলে আমাদের লোকদের কাছে চলে গেলাম। গিয়ে দেখি সবাই এসে গেছে। তাদেরকে টাকার জায়গা করে দিলাম আর সব বলে দিলাম কি কি করতে হবে। আমাদের ছেলে পেলে আসছে প্রায় 3000 হবে। তারপর বাসায় গিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আমি আর জাহিদ কলেজে যাব, তাই বাইক নিলাম। গিয়ে দেখি কলেজের অবস্থা কিছুটা খারাপ, তাই অনেক ভিড় জমে রয়েছে। তাই আমরা ভিড় ঠেলে ভিতরে যাই। সেখানে দেখি শাহিন খান একটা চেয়ারে বসে আছে আর তার কিছু ছেলেরা মিলে আমার বন্ধু শিহাবদের মারতেছে। বল তোদের বন্ধু রবিন কোথায়? আমরা বলতে পারবো না। তাহলে আজকে তোদেরকে মেরে ফেলবো, বল তাড়াতাড়ি। কিরে আমাকে খুঁজতেছিস নাকি? তুই কে রে? তোর তো সাহস কম না, তুই আমাকে তুই করে বলস? চোর বাটপাড়িদেরকে তুই করে বলবো না তো কি করে বলবো? এই তোরা কি? তোরা যেই হোস না কেন, আজকে তোদেরকেই আমরা মেরে ফেলবো। আরে ভাই আমরাই তোর ছেলেকে মেরেছে, কিন্তু আফসোস তুইও কি তোর ছেলের মতো মায়ের খাইতে আসিস নাকি? ও তার মানে তোরা আমার ছেলেকে মারছস? তাহলে দেখ আজকে তোদের কি হাল করি। আমি এই সুযোগে আমাদের ছেলেদেরকে নক করে দিলাম চলে আসতে। আচ্ছা দেখা যাবে, কিন্তু তুই তোর ছেলে পেলে কয়টা আনছস আমাদের মারতে? কেন দেখোস না কয়টা? এরা সবাই আমার ছেলে পেলে, আজকে তুই শেষ। তুই এই কয়টা ছেলে পেলে নিয়ে আমাদের মারতে আসছিস কেন? আগে আমাদের ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখতে পারতি আমরা কে। এই তোরা কে আমি জানি না, কিন্তু তোদেরকে আজকে কে বাঁচাবে আমি দেখব। এই তোরা যা, ওকে মেরে ফেল। তখন সানজিদা কোথা থেকে যেন দৌড় দিয়ে আসে, আমাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি চলে যাও এখান থেকে, না হলে তোমাকে ওরা মেরে ফেলবে। আরে আরে কি করছো তুমি? প্লিজ এখান থেকে তুমি সরে দাঁড়াও, আর আজকে দেখবে আমার নতুন রূপ। না আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি চলো এখান থেকে। দেখো তুমি এখান থেকে না গেলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। কি বলো তুমি? প্লিজ এমন কথা বলো না। তাহলে তুমি এখান থেকে দূরে যাও। ওকে যাইতেছি, কিন্তু তোমার কিছু যদি হয়ে যায় তাহলে কিন্তু আমি মারা যাবো। এটা বলে সানজিদা চলে যায় একটি জায়গায়, আর আমি সব ছাত্রছাত্রীদেরকে বলে তাদের দূরে সরিয়ে দিলাম। দেখ ওদের মরার কি শখ, যা তোরা বেটাকে বুঝিয়ে দিয়ে আয় তো। আমি আর সানজিদা পুরো পিঠ হয়ে দাঁড়িয়ে আছি। তখনই কিছু ছেলে এসে আর আমরা দেই সেই লেভেলের মাইর। এই কয়টা ছেলে মারছস? কি হয়েছে? আমার আরো ছেলে পেলে আছে, আজকে দেখবো তোদের কে বাঁচায়। তখনই ওই 20 থেকে 25টি গাড়ি কলেজে ঢুকে, আর সব গাড়ি থেকে কালো কোট পরা লোকগুলো বের হয়ে আসে। তাদের সবার হাতে মেশিন গান, তাদের সাথে সাথে আরও 30টার মতো বাইক ঢুকে, তাদের হাতে ভয়ঙ্কর অস্ত্র, সাথে সাথে আকাশের হেলিকপ্টার ডাক শোনা যাইতেছে। তাই সবাই সেই দিকে নজর দেয়, আর সেখান থেকে বের হয়ে আসে আরও কিছু লোক, তাদের হাতে 2টি স্যুট আর 2টি খুব ভয়ঙ্কর অস্ত্র। তারা আমার আর জাহিদের কাছে আসে, আমাদেরকে স্যুট পরিয়ে দিল আর মালগুলো হাতে দিল। তখন কে তুই? আর এরা কারা? কিরে তোর দেখি এখনই ওসব হাওয়া শেষ হয়ে গেল। কই তোর লোকদের পাড়া দেখি কার এত বড় কলেজে যে আমাদের উপর হাত দেয়। এমপির সব ছেলেরা মাটিতে বসে পড়ছে আর বলে, ভাই আমাদের ক্ষমা করে দেন, আমরা না জানি এমন করেছি। ঠিক আছে সমস্যা নেই, কিন্তু পরের বার আর এই ভুল যেন না হয়। আর এই যে এমপি সাহেব, এখন আপনি বলেন আপনাকে কি করা যায়?
তো 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 তোমরা কারা? আমরা হলাম জেআর, যাদের নাম শুনলে বড় বড় মাফিয়া কিং ভয়ে কাঁপে। আর তুই কিনা আসছিস তাকে মারতে? আমাদের মুখে যে আর নাম শুনে কলেজের সবাই বয়ে কাঁপতে কাঁপতে শেষ। আর এমপি তো পুরাই বয়ে আছে। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন। কেন রে, তুই না আমাদের মারবি? আমার ভুল হয়ে গেছে, আমি এমন কাজ কখনোই করব না। আমি এখন যাই। তুই চলে গেলে আমাদের মনের কথাটা কাকে বলবো? কি বলেন? মনে আছে 10 বছর আগে একটা বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছিল? কারা যেন? তারপর সেখানে 4 জনকে গলা কেটে খুন করা হয়েছে। আমার মুখে এমন কথা শুনে আমি বয়ে শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে? সেটা কে করেছে তুই জানোস? না না না, আমি জানি না কে 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 করেছে। তুই যদি জেনে থাকিস তাহলে তোকে আমি মেরে টুকরো টুকরো করে ফেলবো। বলে দিলাম, যা এখন। আপনারা হয়তো ভাবছেন আমরা যেন কেন কিছু করছি না। তাহলে শুনেন, আমাদের লোক তো তাদের কাছে আছে। আর এটার মেন মানুষকে খুঁজে বের করতে হলে এমপিকে বাঁচিয়ে রাখা দরকার। তারপর এমপির দলবল নিয়ে চলে যায়। আর আমাদের লোকদের কেউ চলে যেতে বলি, তারাও চলে যায়। আমি আর জাহিদ কলেজে আছি, তখন দেখি সঞ্জিতা আমাদেরকে ভয়ে তাকিয়ে আছে। সঞ্জিতা, এদিকে আসো। সঞ্জিতা কাছে এসে, জি বলুন। এই তোমার কি হয়েছে? আমাকে আপনি করে কেন বলো? না না, আমার কিছু হয়নি। আর আমাকে ক্ষমা করে দেবেন, আমি না জেনে আপনাকে ভালোবেসেছি। তুমি না বলছিলে আমি যেই হই তুমি আমাকে ভালোবাসবে? বলেছি, কিন্তু এখন আমার ভয় করে। তুমি কি আমাকে সত্যি ভালোবাসছিলে? আমাকে ভালোবাসবে? তুমি কি আমাকে সত্যি ভালোবাসছিলে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এখন বলতে ভয় পাও আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো ছেড়ে দিলে কি হয়? আমি আমার প্রতিশোধ নিয়ে তারপর এসব ছেড়ে দেব, কথা দিলাম। শান্তিতে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তোমাকে নিয়ে আবার ভয় হয় যদি ওরা তোমাকে কিছু করে দেয়। আরে ভাবি, আপনি চিন্তা করবেন না, ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। তাই যেন হয়। আচ্ছা এখন চলো, এক জায়গায় যেতে হবে। আর তার আগে রায়হান রাফি ভাইকে নিব। তে আগে তোমাদের বাড়ি যাব, তারপর তোমার বাইকে নিয়ে এক জায়গায় যাব, তারপর সঞ্জিতাদের বাড়ি এসে তার বাইকে নিয়ে চলে যায় সুমাইয়াদের বাড়ি। এইখানে কেন? এটা তো সুমাইয়াদের বাড়ি। ভিতরে আসেন, সব বুঝতে পারবেন। তারপর ভিতরে যেয়ে দেখি সুমাইয়া শুয়ে আছে, তার পাশে বড় বড় ডাক্তাররা বসে আছে। এসব কি রবিন? রবিন সাহেব দেখুন, রোগী অনেকদিন ধরে কোমাতে থাকার কারণে একটু সময় লাগতে পারে। আর আমার মনে হয় বিদেশে চিকিৎসা করালে 2 মাসের মধ্যে ঠিক হতে পারে। তাহলে বিদেশের সবচেয়ে বড় ডাক্তারদেরকে বলে আমার সাথে কথা বলতে, তারা এখানে এসে চিকিৎসা করবে। আর টাকা যত লাগে আমাকে বলবেন। ভাই তুমি এত কিছু কেন করছো? আরে ভাই, আমার বোনের জন্য এতটুকু না করলে আমি কিসের ভাই? তোমার বোন মানে? আমার বোন। কে সুমাইয়া আপুকে কি আমি বোন বলতে পারি না? তো পারবা না কেন? আচ্ছা এখন ভাবি কি তাহলে আমাদের বাড়িতে নিয়ে যাই? সুমাইয়াকে তাহলে আমাদের বাড়ি নিয়ে যাই, এটাই ভালো হবে। তারপর আমরা সুমাইয়া আপুকে নিয়ে সঞ্জিতাদের বাড়ি এসে সুমাইয়া আপুকে সুন্দরভাবে এক রুমে রাখা হয়। তারপর সঞ্জিতাদের বাড়িতে ভাইয়ের সাথে কথা বলতেছি, তখনই আমার মোবাইলে একটা কল আসে। মোবাইলটা হাতে নিয়ে দেখি রকি কল দিছে। হ্যাঁ রকি বল। ভাই, এমপির সাথে তো এএস এর যোগাযোগ আছে। তাহলে পুরো নজর রাখ এমপির উপর। ভাই ঠিক আছে, এস নাকি আরও 1 মাস পরে দেশে আসবে বিদেশ থেকে। আচ্ছা ঠিক আছে, তোরা আমাকে সব খবর ঠিকভাবে দিস। এই বলে কল কেটে দিলাম। তারপর জাহিদ ও রায়হান রাফিকে সব বলে দিলাম। যদি এই এএস আমাদের পরিবারের খুনি করে থাকে তাহলে তাকে আমি নিজ হাতে মারব। তারপর সেখান থেকে আমি আর জাহিদ বাড়ি চলে আসি। এসে গোসল করে কিছু সময় এমনি এমনি কেটে যায়। তারপর রাতে খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। সকালে উঠে নাস্তা করে কলেজে গেলাম। আজকে আর জাহিদ কলেজে আসে না। সেখানে থেকে শিয়াবরা এক জায়গায় দাঁড়িয়ে আছে, কথা বলতেছে। কলেজের সব দিকে নজর করে দেখি সবাই কেমন আমাকে দেখে ভয় পেয়ে আছে। আজকে সঞ্জিতাও আসবে না, তাই চলে গেলাম শিয়াবদের কাছে। কিরে, এখানে কি করছিস? তোরা সবাই আমার দিকে তাকিয়ে ভয় ভয়। ভাই আপনি এখানে? আমি। তোরা এমন ভয় পাস কেন আমাকে দেখে? না না, আমরা কি কিছু ভুল করেছি? যদি আমরা ভুল করে থাকি তাহলে প্লিজ আমাকে মাফ করে দেন। তোরা অনেক বড় ভুল করে ফেলছ। ভাই আমরা কি ভুল করেছি, আমাদের মাফ করে দেন। তোদের ভুল হলো তোরা আমাকে দেখে ভয় পাস কেন?
আর আমি না তোদের বন্ধু, তাহলে কি বাই বাই বলে কথা বলছস, আবার আপনি করে? আমার রাগ দেখে ওরা একটু ভয় পেয়ে গেছে। ভাই আপনাকে দেখে কে না ভয় পেয়ে থাকবে বলেন? আমাকে দেখে শুধু খারাপ মানুষ ভয় পাবে, আর ভালোরা সবসময় আমার সামনে মাথা উঁচু করে থাকবে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আবার ভাই, তাহলে কি করব? আমি আগে তোদের কি ছিলাম বন্ধু। তাহলে এখনও তাই, ওকে? ঠিক আছে। আজকে আর ক্লাস করব না, চল আজকে ঘুরবো। তারপর সবাই মিলে অনেক মজা করলাম, পরে বাসা চলে যায়। এভাবে কেটে যায় আরও কিছুদিন। এদিকে সুমাইয়া আপুর চিকিৎসা খুব ভালোভাবে চলতেছে। একদিন ডাক্তার বলে, রোগী এখন অনেকটা ভালো হয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কিন্তু কি ডাক্তার? উনি অনেক দিন কোমায় থাকার কারণে কিছু ওষুধ বিদেশ থেকে আনা লাগতে পারে, যা খুব দাম। ডাক্তার, টাকা নিয়ে আপনার ভাবতে হবে না, আমি দিয়ে দেবো। কত টাকা বলেন? প্রায় 10 লাখ টাকা লাগবে। এত টাকা এখন কই পাবো? ভাইয়া, আপনার ওটা নিয়ে বাবা লাগবে না। আর আমি যদি এগুলো করি, আমার একটা বোন পেয়ে যায়, তাহলে আর কি চাই বলুন? রায়হান রাফি আর কোনো কথা বলতে পারলো না, শুধু চোখের পানি ফেলছে। আমি টাকা দিয়ে সানজিদাকে নিয়ে তার রুমে গেলাম। কেন এখানে এসছো? এরে, এতদিন বেচালের কারণে সময় দিতে পারিনি, তাই আজকে রেগে আছে। কি করি? না মানে, আমি কি তোমার কাছে আসতে পারি না? তা আসবে কেন? আমি কি হই তোমার যে আমার কাছে আসবে? তুমি না আমার বাবুর আম্মু? রাখো তোমার বাবু, আমাকে এখনো বিয়ে করে নাই, আবার বাবু। আরে রেগে যাচ্ছ কেন তুমি? রাখবো না তো কি করবো? আচ্ছা, আর হবে না। সানজিদার গাড়ি চমকে সানজিদার ঘুরে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে একটুও ভালোবাসো না। সত্যি কি আমি তোমাকে ভালোবাসি না? যদি আমাকে তুমি ভালোবেসে থাকো, তাহলে এখন থেকে প্রতিদিন আমার সাথে একবার হলেও দেখা করতে হবে। আর বলতে হবে না মহারানী, এখন আমার যেতে হবে। এটা বলে সানজিদাকে একটা কপালে চুমু খেয়ে চলে আসি বাসায়। অন্যদিকে আরিয়ান এখন সুস্থ হয়ে গেছে, আর এমপি শো আমাকে মারার পরিকল্পনা করতেছে। যদি এই আলহামদুলিল্লাহ, কেস আমাদের পরিবারে এখন বের আরো হয়ে সুস্থ থাকে, হয়ে গেছে। তাহলে আশা তাকে করি আমি এই নিজ হাতে ওষুধটা মারবো। আনা হলে কিছুদিনের মধ্যে এসের ঠিক সাথে হয়ে যাবে। কথা বলে কল কেটে আমি দিয়ে কালকে ওষুধের জন্য বলে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগামীকাল জাহিদকে দেশে নিয়ে আসছি। সানজিদাদের আমি বাড়ি- কালকে ওষুধ সানজিদাদের আমি বাড়ি- কালকে বাবা, আমি ওদেরকে না মেরে শান্তিতে থাকতে পারবো না। সব হবে, শুধু সময়ের অপেক্ষা করো। তারা কিভাবে আমাকে মারবে তা নিয়ে কথা বলতেছে, তখন এমপির কাছে এর কল আসে। বলেন। আগামীকাল দেশে আসছি। ওকে, আপনি দেশে আসেন তাহলে সব কথা হবে। এর সাথে কথা বলে কল কেটে দেয় এমপি। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে জাহিদকে নিয়ে সানজিদাদের বাড়ি চলে যায়। আরে আসো আসো। কেমন আছেন ভাই? আমি ভালো, তোমরা কেমন আছো? আমারও ভালো। আমার বোন কেমন আছে? ভালো। আসো নাস্তা করে নেই। আপনি আর জাহিদ করেন, আমি আসতেছি। এই বলে সুমাইয়া আপুর রুমে যাই। সেখানে যে দেখি সুমাইয়া আপু তার এক হাত নাড়তেছে। আমি এটা দেখে সবাইকে ডাক দিই, সবাই এখানে আসে। তখন কি হয়েছে, এভাবে ডাক দিচ্ছ কেন? আমি তাদেরকে ইশারা দেখালাম। তারা দেখে তো অনেক খুশি। সানজিদা তাড়াতাড়ি ডাক্তারকে কল দিয়ে বলে। ডাক্তার কিছু সময় পরে এসে যায়। তারপর সুমাইয়া আপুকে ভালোভাবে দেখে বলে, আলহামদুলিল্লাহ, রোগী এখন আরো সুস্থ হয়ে গেছে। আশা করি এই ওষুধটা আনা হলে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ডাক্তার, আমি তো টাকা দিয়ে দিছি, ওষুধ কখন দিবে? আমি কালকে ওষুধের জন্য বলে দিয়েছি, আজকের মধ্যে ওষুধ পেয়ে যাবেন। তারপর ডাক্তারের সাথে কথা বলে আমরা সবাই চলে গেলাম খাবার টেবিলে। সবাই বসে নাস্তা করে নিলাম। সানজিদা, চলো, দেরি হয়ে যাবে আবার। চলো। জাহিদ ভাই যাবে না? না ভাবি, আমি যাব না। আর আমি যদি যাই তাহলে আপনারা ডিস্টার্ব ফিল করবেন। শালা, তোর যাওয়া লাগবে না। এই চলো তো। তারপর সানজিদাকে নিয়ে বাইকের কাছে গেলাম। গিয়ে আমি বাইকে উঠে সানজিদাকে উঠালাম। সানজিদা বাইকে উঠে আমাকে জড়িয়ে ধরে নিল। আরে কি করছো তুমি? লোকে দেখলে কি বলবে শুনি? যে যা বলার বলুক, আমি আমার হবু বরকে ধরেছি। তাই তো, চলো আমরা চলে যাই। তারপর এটার জন্য একটা কিছু দিতে হবে। কোনটার জন্য? এই যে আমাকে জড়িয়ে ধরেছো, তার বিনিময়ে তো কিছু দিতে হবে নাকি? তোমার মাথা দিব, আমি কিচ্ছু দিব না। দেখো তুমি, আজকে থেকে যত দিন না তোমাকে বিয়ে করি, ততদিন তোমার বাড়ি থাকবো। বিয়ের পরে কই থাকবো?
কেন, আমার কি বাড়ি নেই নাকি? তাহলে এখন তোমার বাড়ি কেন থাকতে হবে না? আমার বাবুর আম্মুর সাথে থাকতে যে খুব ইচ্ছে করে তাই। ওকে, থাকো, আমি ভাইকে বলে দিব। আমরা কথা বলতে বলতে কলেজে চলে আসি। তারপর বাইকটা রেখে শিয়াবদের সাথে কথা বলে আমরা সবাই ক্লাস করতে যাই। ক্লাসে আমি একটা কালি সিটে সানজিদাকে নিয়ে বসে পড়ি। তারপর ক্লাসে আস্তে আস্তে শেষ হয় যায় দুপুরবেলা সানজিদাকে নিয়ে বাড়ি চলে আসি। ভাইয়া, আজকে থেকে রবিনরা এখানে থাকবে। সমস্যা নাই, আর আমিও চাই আজকে থেকে ওরা এখানে থাকবে। তারপর সানজিদা আমাকে আর জাহিদকে রুম দেখিয়ে দিল। আমরা রুমে যে ফ্রেশ হয়ে নিচে নেমে খাবার টেবিলে বসে খাবার খেতে থাকি। তোমরা মনে হয় লজ্জা পাইতেছো? এখানে তোমাদের নিজেদের বাড়ি মনে করে থাকতে পারো, কোনো সমস্যা হলে আমাকে বলবে। আমরা খাবার খেতেছি আর কথা বলতেছি। অন্যদিকে এস দেশে এসেছে, তাই এমপির ছেলে আরিয়ান অনেক খুশি, কারণ এস হলো অনেক বড় এক মাফিয়া। তারা এসকে দিয়ে আমাকে মারতে পারবে, তাই তারা অনেক খুশি। তারপর তারা সবাই এসকে নিয়ে যায় তাদের বাসায়। সেখানে নিয়ে তাকে অনেক ভালোভাবে রাখা হয়। বাড়ির চারপাশে ঘিরে আছে তার লোকজন দিয়ে। এদিকে আমার খাবার খেয়ে সবাই মিলে একসাথে আড্ডা দিতেছি। তখন কলিং বেল বেজে উঠলো। তাই সানজিদা যেয়ে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, আসেন ভেতরে আসেন। তখন রায়হান রাফি এগিয়ে যায় এবং তাদের সাথে কথা বলে। তারপর ভিতরে যখন আসে তারা তখন দেখে সুমাইয়া আপুর মা বাবার সাথে একটা মেয়ে আছে। আমি তাদের সাথে কথা বলে জিজ্ঞেস করলাম মেয়েটাকে। তখন আমি জাহিদের দিকে তাকিয়ে দেখি সে রিমের দিকে তাকিয়ে আছে। কি রে, কি দেখছো সেমনভাবে? আমার কথা শুনে জাহিদ একটু লজ্জা পেল। না কই কি দেখি। আর এদিকে তো সানজিদা রেগে পড়ছে। সানজিদা সবার সামনে থেকে আমার হাত ধরে টেনে নিয়ে যেতেছে। সবাই অবাক হয়ে আছে। আমি তো সানজিদার কাণ্ড থেকে শক। সানজিদা আমাকে টানতে টানতে তার রুমে নিয়ে দরজা লক করে দিল। আরে কি হয়েছে, তুমি এভাবে আমাকে কেন নিয়ে এলে? কেন শুনি? কারণ আমার ভালো লাগে না। আমি সানজিদাকে জড়িয়ে ধরে আমি তোমার আছি, তোমায় থাকবো। আর আমার মনে হয় জাহিদ ওই মেয়ের উপর ফিদা হয়ে আছে, তাই থেকে একটু সাহায্য তো করতে হবে নাকি? দরকার হলে আমি সব করব। তাহলে তো আর কোনো কথাই নেই। অন্যদিকে ওরা একে অপরকে ভালোবাসে, আর সুমাইয়া সুস্থ হয়ে গেলে তাদের বিয়ে হবে। আসেন আসেন আমার সাথে। আর ডাক্তার বলেছে কিছুদিনের মধ্যেই সুমাইয়া ভালো হয়ে যাবে। না আঙ্কেল, আমার কাছে এত টাকা নেই। যদি থাকতো তাহলে আমি সুমাইয়াকে আরও আগে সুস্থ করে ফেলতাম। রবিন সানজিদার হবু স্বামী। সুমের বাবা ও মা অবাক হয়ে বলে, কেন? রবিনের পরিবারে কেউ নাই, সবাইকে খুন করে ফেলেছে। শুধু তার চাচাতো ভাই জাহিদ বেঁচে আছে। আর রবিন সুমাইকে সুস্থ করে তার একজন বোন বানাতে চায়। এইদিকে আমি সানজিদাকে নিয়ে তার রুমে বসে বসে কথা বলতেছি। তখন এবার তো বের হতে হবে। চলো। তারপর বের হয়ে ড্রয়িং রুমে বসে আছে আমি আর সানজিদা। তখন দেখি তারা সবাই আসতেছে আর জাহিদকে দেখি ওই মেয়ের সাথে কথা বলতেছে। তারপর সুমের মা বাবার সাথে কথা বলে জাহিদের কাছে যাই। তখন ওই মেয়েটাও চলে যায়। কিরে, কত দূরে গেলি? বেশি না রে, শুধু নাম্বারটা নিয়েছি। তাহলে তাহলে আর কি প্রতিদিন কথা বলে একদিন হঠাৎ করে মনের কথা বলে দিবি? ভাই, সেটাই করব। সুমাইয়ার বাবা মারা বলে চলে যাবে, কিন্তু রায়হান রাফি অনেক রিকোয়েস্ট করার পর তারা আজকে টাকার জন্য রাজি হয়ে যায়। তখন আমার মোবাইলে একটা কল আসে রকির, তাই আমি একটু দূরে সরে যাই। রকি বলে, ভাই আপনার সাথে আমার দরকারি কথা আছে, অনেক দরকার কথাগুলো বলার, কিন্তু মোবাইলে বলা যাবে না। ঠিক আছে, তুই রায়হান রাফির বাসা চলে। তারপর কল কেটে দিয়ে আমি ভাবতে থাকি কি এমন দরকারি কথা যে আমার সাথে দেখা করা লাগবে। না, কিছু তো একটা হয়েছে। দেখি রকি কি বলে। কিছু সময় পর রকি আর মোনা চলে আসে। তে আমি কি রে ভিতরে আয়, কি বলবি বল। ভাই কথাটা সবাই শুনতে পারবে না, আপনি আর জাহিদ ছাড়া। এখানে সুমেরাপুর মা বাবা রয়েছে তাই বলছে। তারপর রকি আর মোনা কি আমার রুমে নিয়ে গেলাম আমি আর জাহিদ। বল, কি বলবি? তাহলে শুনেন, আমরা জানতে পেরেছি আপনাদের পরিবারকে কে খুন করেছে। কে করেছে তাড়াতাড়ি বল। এসে আপনাদের পরিবারকে খুন করেছে, এখন নাকি আপনাদের মারবে। ওর এত বড় সাহস!
আমাদের পরিবারকে খুন করে এখন আবার আমাদের খুন করতে চায়। কিন্তু তোরা কিভাবে জানলি এসব? আমরা যখন এসকে বাসায় নিয়ে আসি তখন তাকে একটা রুমে থাকতে দেই, কিন্তু সেই রুমে আমরা আগে একটা সিসি ক্যামেরা ফিট করে রাখি। তারপর কিছু সময় পর এমপিকে আর আরিয়ানকে ডাক দেয়। তারা ওই রুমে যাওয়ার পরে কথা শেষ করে যখন আসে তখন আমি এসের জন্য খাবার নিয়ে যাই। তখন এক ফাঁকে আমি ক্যামেরাটা নিয়ে নিই আর সেখান থেকে জানতে পারি সব। তাই বলে মুনাফ আমার কাছে ক্যামেরাটা দেয়। আমি ভিডিওটা দেখার জন্য অন করি আর সেখানে দেখি এস একটি সুভাই বসে আছে, তার সামনে এমপি ও তার ছেলে আরিয়ান বসা। তারপর হ্যাঁ, তোরা কি বলবি? ভাই, আমাদেরকে আপনিই বাঁচাতে পারবেন, আমরা অনেক বড় বিপদে পড়তে চলেছি, সাথে আপনিও। আমি আবার কি বিপদে পড়তেছি? আপনার মনে আছে আজ থেকে 10 বছর আগে একটা বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছিলাম আমরা, আর 4 জনকে গলা কেটে খুন করেছি? ও হ্যাঁ, মনে পড়ছে। তারা আমার কথা শুনে নাই কেন? তাই তো আমার জীবনকে শেষ করে দিয়েছিলাম। আমি তাদের কয়েকবার বলেছি বস্তি ছেড়ে চলে যেতে, কিন্তু না, তারা যাবে না। তাই আর কি, দিলাম একটু আদর করে। কিন্তু এই কথা আর কেউ কি জানে নাকি যে আমরা তাদের খুন করেছি? না, জানে না। আর জানলেই কি হবে? যে জানবে সেই মরবে। যদি জেআর মাফিয়া গ্রুপ জেনে যায় তাহলে কি করব? ওদের জন্য তো কোনো কিছু করতে পারি না এই দেশে। তবে তারা এটা জানবে না। 10 বছর ধরে কেউ জানে না, তারা জানবে কিভাবে? না, ওরা জেনে গেছে। আর আমি খোঁজ নিয়ে দেখেছি, আমরা যাদের মেরেছি তাদের সন্তানই হলো এই জেআর। আমার মনে হয় জেআর জেনে গেছে আমি যে তার পরিবারকে খুন করার সাথে জড়িত ছিলাম। কেন এমনটা মনে হয় তোর? বুঝেছি। এখন কি করা যায়? এই বলে তারা শয়তানি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আমি আর জাহিদ ভিডিওটা দেখে মাথা দিয়ে আগুন বের হচ্ছে। ভাই, তুই মাথা ঠান্ডা কর, ওদের তো মারবো, কিন্তু এখন না। ওরা যেই টাইমে আমাদের মারবে বলেছে সেই টাইমে মারবো। তারপর জাহিদকে অনেক কষ্ট বুঝিয়ে রকি আর মুনাফকে পাঠিয়ে দিলাম আর বলেছে তারা কতজন আসবে হামলা করে তার জন্য বলে আর ঠিকভাবে নজর রাখতে। তারপর রুম থেকে বের হয়ে সবার সাথে কথা বলতে বলতে সময় কেটে যায়। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সানজিদার রুমে যেয়ে দেখি সানজিদার চুল আঁচড়ায়। আমি সানজিদাকে যে পেছন থেকে জড়িয়ে ধরি। আচমকা দৌড়াতে সানজিদা ভয় পেয়ে যায়। তারপর ভালোভাবে চেয়ে থেকে আমি, ওই ছাড়ো বলছি, কেউ দেখে ফেলবে। তো আমি কি করব দেখলি? তুমি ছাড়ো, আমি রেডি হয়ে নিই, কলেজ যেতে হবে তো। আজকে কলেজে যাওয়া লাগবে না, আজকে আমার সাথে সারা দিন থাকবে। আমি তোমার সাথে থেকে কি করব? যেমন আমরা কয়টা বেবি নিব, তাদের নাম রাখবো কি কি, তা নিয়ে কথা বলবো। এখনো বিয়ে করার নাম নেই, আবার বেবি? আগে আপু সুস্থ হয় না, তারপর সবার একসঙ্গেই করে নেব। কি সবাই একসঙ্গে মানে? তোমার ভাই আর সুমাইয়া আপু আর আমি আর তুমি। কি বলো? তোমার মাথা মনে হয় গেছে, তাই কি নাকি বলতেছো? না গো, আমি ঠিক আছি। এখন আসো নাস্তা করতে। এই চলো, তোমার মতো পাগলের সাথে কথা না বলে নাস্তা করি। কি আমি পাগল? দাঁড়ো, আমাকে পাগল বলার মজা দেখাইতেছি। বলতে না বলতে শান্তিতে দৌড় দিয়ে টেবিলের কাছে চলে যায় আর চেয়ারে বসে পড়ে। তাই আমিও গিয়ে বসে পড়ি। সবাই মিলে নাস্তা করে রুমে চলে যায়। আজকে কলেজে যাব না, তাই বসে বসে এফবি চালাইতেছি। তখনই রায়হান রাফি ভাই আসে। ভাই, আপনি কোনো দরকার? কালকে রকিরা কি বলেছে তা কি বলা যাবে? তারপর রায়হান রাফি ভাইকে সব বলে দিলাম। তাহলে ও আমাদের সবাইকে এতিম করেছে, তাহলে ওকে এখন কি করা যায়? ওটা নিয়ে আপনার ভাবতে হবে না, আমি দেখে নেব। তারপর রায়হান রাফির সাথে কিছু সময় কথা বলে কল দিলাম রাজুর কাছে। তারপর রাজুকে সব বলে দিলাম আর আরিয়ানের দিকে নজর রাখতে বলে দিলাম ভালোভাবে। তারপর কল কেটে দিয়ে সানজিদাকে নিয়ে ঘুরতে বের হলাম। আর সুমাইয়াপুর মা বাবা চলে গেছে, কিন্তু রিমিকে রেখে গেছে সুমাইয়াপুকে দেখার জন্য। তারা 2 দিন পর এসে রিমিকে নিয়ে যাবে। সানজিদাকে নিয়ে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, তাই বাড়ি চলে আসি। তারপর সবাই মিলে খেয়ে নিলাম আর কিছু সময় সবাই মিলে আড্ডা দিয়ে রুমে চলে আসি আমি আর জাহিদ। কিরে, কেমন বুঝছস? দেখা যায় তো সব ঠিক আছে, কিন্তু আমাকে ভালোবাসে নাকি ওটা জানি না। তাহলে বলে দেখ। না, আমার ভয় লাগে। তারপর আরো কথা বলে শুয়ে পড়ি। সকালে উঠে শান্তিদাকে জাহিদের কথা বলে দিই। আর পর শান্তিদা রিমিকে বলে জাহিদ তাকে ভালোবাসে। রিমি বলে আমার মা বাবা আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানে করব। শান্তিদা আমার কাছে এসে বলে তারপর আমি, তাহলে আমি কথা বলবো, তুই কোনো চিন্তা করবি না। এভাবে কেটে যায় আরো 1 সপ্তাহ। আর এর ভেতর জাহিদের সাথে রিমির বিয়ে ঠিক করেছি।
রিমির মা বাবার সাথে কথা বলে রকিব চাচা তাদের সাথে কথা বলছে, তাই তারা রাজি হয়ে যায়। আমরা সবার সাথে কথা বলতেছি, তখন সুমাইয়াপুর রুম থেকে কিছু পড়ার আওয়াজ পাই। তাই সবাই তাড়াতাড়ি সেই রুমে যেয়ে দেখি সুমাইয়াপুর নিচে পড়ে আছে আর ওড়ার চেষ্টা করতেছে। তখন রায়হান রাফি ভাই দৌড়ে উড়াতে গেলে আমি বাধা দিয়ে বলি যে সুমাইয়াপুর নিজে নিজে উঠবে। তারপর সুমাইয়াপুর আস্তে আস্তে উড়ে দাঁড়িয়ে পড়ে। তা থেকে সবাই খুব খুশি। আমি ডাক্তারকে কল দিয়ে বলি আসতে। ডাক্তার এসে বলে এখন আর সমস্যা নেই, তবে কিছু ওষুধ দিয়ে যায়। তারপর সবাই মিলে সুমাইয়াপুর সাথে কথা বলি। আর রায়হান রাফি ভাই তো খুব খুশি হয়ে গেছে, সে খুশিতে কান্না করে দিয়েছে। সানজিদা সুমাইয়া আপুর মা বাবাকে আসতে বলে, তারা চলে আসে। কিছু সময় পর তারাও সুমাইয়া আপুকে সুস্থ দেখে খুব খুশি হয়েছে। এভাবে সবাই মিলে অনেক মজা করতেছে। সেদিন কেটে যায়। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমি আর জাহিদ আমাদের আস্তানে চলে যাই। সেখানে আমাদের লোকদের আগে থেকে বলা হয়েছে, তাই সবাই সেখানে এসে গেছে। আমরা গিয়ে সবার মিলে কথা বলে সব ঠিক করলাম। তারপর বাসায় চলে আসি। এসে সুমাইয়াপুর সাথে কথা বলে রুমে এসে রকিকে কল দিয়ে জানতে পারি তারা নাকি 1000-এর বেশি আসবে লোক, আর সবাই পুরো কলেজের চারপাশ ঘিরে থাকবে। কলেজের ভিতর শুধু SMP আরিয়ান যাবে, তাদের সাথে রকি আর মোনাফ সহ আরও 100 লোক যাবে। আমি মনে মনে তাহলে আমার কাজের জন্য আরও ভালো হয়ে গেল। আস্তে আস্তে চলে আসে। তাই অনুষ্ঠানের দিন আমি সানজিদাকে বলছি আশা লাগবে না অনুষ্ঠানে, কিন্তু সে নাকি আসবে। আমি তো জানি সানজিদা যদি আজকে কলেজে যায় তাহলে আমার কাছে সমস্যা। যদি আজকে না যাই কলেজে তাহলে তো সমস্যা হবে। বাংলাদেশের মাফিয়া কিংয়ের বউ কথা যাবে, তা শুধু মাফিয়া কিং ঠিক করবে, তোমার কথা যাওয়া লাগবে না। আসছে মাফিয়া কিং, যাও যাও, আমি যাব না কোথাও। তারপর সানজিদাকে অনেকভাবে বুঝিয়ে রেখে আমি আর জাহিদ সাথে রায়হান রাফি বাইকে নিয়ে চলে যাই কলেজের দিকে। আসার সময় সানজিদাকে বলি যে আজকে আমরা ASকে মারতে যাব, আর রায়হান রাফি বাইকে বলা আছে কী করতে হবে। আমরা আমাদের সব লোকদের এখানে একসাথে করি আর আমাদের কাছে মেশিন গান নিয়ে নিই। তারপর কলেজে চলে যাই। আমি একা আর জাহিদ ও রায়হান রাফি বাইকে দিয়ে দিই একটা কাজে। কলেজের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তখন রকি আমার মোবাইলে মেসেজ পাঠিয়ে দেয় তারা কলেজে ঢুকতেছে আর তাদের সাথে এই 100 লোক আছে, আর যারা কলেজে ঘিরে থাকবে তারা সবাই বাইরে এক জায়গায় আছে। আমিও এই মেসেজটা দিয়ে দিই জাহিদকে। 10 মিনিট পর জাহিদ পড়ে মিশন কমপ্লিট। তারপর অনুষ্ঠানের ভিতর হঠাৎ আকাশের গুলির আওয়াজ শোনা যায়, তাই সবাই বয়ে এদিক ওদিক পালাতে থাকে। সবাই কলেজ ছেড়ে পালিয়ে যায়, কিন্তু আমি সেই জায়গা থেকে একটুও সরি নাই। তখন আমি জানি তুই এতক্ষণে বুঝে গেছিস যে আমি তোর পরিবারকে খুন করেছি, কারণ তোর অনেক পাওয়ার, আর সেটাকে কাজে লাগিয়ে তুই সব কিছু জেনে গেছিস। এখন তুইও তোর পরিবারের সাথে উপরে চলে যাবি। তুই তো জানোস আমার অনেক পাওয়ার, তাহলে কেন শুধু শুধু আমাকে মারার জন্য আসতেছস? তাহলে একবার বাইরে যেতে তোর লোক আছে নাকি? তারপর আরিয়ান বাইরে যেয়ে থেকে সব মারিতে পড়ে আছে মরে, আর আমার লোক যা পুরো কলেজ ঘিরে আছে। আরিয়ান এসে বলে তোরা মনে হয় আমার সম্পর্কে ভালোভাবে জানোস না। তোরা যেদিন সব বলছস আমাকে এভাবে মারবি, আমি সেদিন জানতে পারছি। আমি চাইলে তখন তোদের মারতে পারতাম, কিন্তু মারি না। কেন জানোস? কারণ আমি তোদের শেষ ইচ্ছা পূরণ করতে চেয়েছি, আর তোরা এখন তোদের শেষ ইচ্ছা পূরণ করছস, তাই এখন মারবি, এখন মরবি, রেডি হয়ে নি। তুই নিজেকে কি মনে করিস আমরা মরে যাব? না, মরবি তো তুই। এই বলে তারা সবাই আমার দিকে মেশিন গান ধরে। ঠিক তখনই এমপির মাথায় রকি, এর মাথায় মুনাফ মেশিন গান ধরে। তারা ভয় পেয়ে যায়। এই তোরা কি করছিস? তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? মেশিন গান নামাও। না রে, তোর কথাটা রাখতে পারলাম না। তারপর আমি জাহিদ আর রায়হান রাফি মিলে 3টা পিস্তল নিয়ে একসাথে গুলি চালাই এর মাথায়। সাথে সাথে মারা যায় এস। আমি একটা চুড়ি বের করে এর বুকে যে আর লিখে দিই। এখন পুরো কলেজ চুপচাপ, একটু আওয়াজ নেই। আমরা চলে আসি বাড়িতে। তারপর ফ্রেশ হয়ে বাসার রুমে বসে বসে টিভি দেখতেছি। তখন এদিকে কবরে এসকে দেখাইতেছে। পুলিশ লাশগুলো নিয়ে গেছে। পুলিশের বড় অফিসার বলে আমরা এই খুনের ব্যাপারে কিছু জানতে পারি নাই, তবে আমাদের ধারণা জিয়ার খুন করেছে, কারণ সেখানে তাদের নাম লেখা আছে। আর তারা যদি করে থাকে তাহলে আমরা কিছু করতে পারবো না। তারা সবার ভালোর জন্য সেসব করছে। এখন আমাদের এসে মাস্তান থাকবে না,
কোনো খারাপ কাজ হবে না। তাই আমাদের নিয়ে কথা বলতে এসে কেউ কেউ আমাদেরকে দোয়া করতেছে। শান্তিতে এখন বুঝতে পারছে কোনো সকালবেলা তাকে কলেজে যেতে দেয়নি। তারপর শান্তিতে আমাকে তার রুমে নিয়ে যায়। তুমি কেন এমন করো? যদি তোমার কিছু হয়ে যায়? আরে পাগলি, আমার কিছু হবে না, আর আমি এখন থেকে আর এসব করবো না। আপু তো ভালো হয়ে গেছে, তাহলে আমরা বিয়ে করব কবে? করবো কিছুদিন পর, তারপর আবার চলে আসি। এখন নেই কোনো প্রতিশোধ নেওয়ার নেশা। রাকিব চাচাকেও বলে দিলাম, সব কিছু খুব খুশি হয়েছে। এভাবে কেটে যায় আরও কিছুদিন। এর ভিতর আমরা বিয়ে তারিখ ঠিক করে রাখি, আর আমার সবার একসাথে বিয়ে করব। তারপর চলে আসে আমাদের সেই বিয়ের দিন। আমরা এখন বাসে করে আছি। আমি দরজা খুলে ঢুকে সামনে আগাতে নিলে শান্তিতে এসে আমাকে সালাম করে নেয়, কিন্তু আমি তো দেই না। তারপর আমরা নামাজ পড়ে নিলাম। তারপর শান্তিতে দেখি লজ্জা পাইতেছে। এত লজ্জা কই থেকে আসে শুনি? জানি না। আমি শান্তিদের কাছে যেয়ে তাকে বলি, জানো, যখন আমার মা বাবার কথা মনে পড়ে তখন অনেক খারাপ লাগে আমার কাছে, কিন্তু সে সময় তোমাকে দেখলে আমার সব কষ্ট চলে যায়। তুমি কি থাকবে আমার পাশে সব সময়, সুখে দুঃখে? শান্তিতে আমাকে জড়িয়ে ধরে। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমার সাথে থাকবো সব সময়। তারপর আমিও শান্তি থেকে জড়িয়ে ধরি। বাকিটা কী হয়েছে তার না জানলেও চলবে। সকালবেলা ঘুম থেকে উঠে যায়, শান্তিতে চুলের পানি মুখে পড়াতে আমি যে শান্তি থেকে জড়িয়ে ধরি পিছন থেকে। যাও গোসল করে আসো। আমি একা করবো না, তুমিও চলো। না, আমি করেছি, তুমি যাও। তোমাকে বলেছে আমাকে রেখে একা একা কে করতে, এখন আবারও করে লাগবে। এই বলে শান্তিকে জোর করে নিয়ে যাই গোসল কানায়। তারপর গোসল করে বের হয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে চলে যাই শান্তি থেকে নিয়ে। সেখানে যেয়ে দেখি জাহিদ, রিমি ও রাকিব চাচা বসে আছে নাস্তা করার জন্য। তারপর আমরাও বসে নাস্তা করে নিলাম সবাই মিলে। আমরা এখন থেকে রাকিব চাচার বাড়িতে থাকবো। এখন থেকে ওঠে আমাদের বাড়ি 2 বছর পর। আমার আর শান্তির একটা মেয়ে হয়েছে, তার নাম রেখেছে আরোহী। আর জাহিদের বউ রিমি 5 মাসে প্রেগনেন্ট। আমাকে অন্যদিকে রায়হান, রাফি ও সুমিয়াপুর একটা ছেলে আছে, তার নাম হামজা। সুমিয়াপু আমাকে নিজের ভাইয়ের মতো জানে। আমরা সবাই এখন ভালো আছি, সুখে আছি। আর আমি আর জাহিদ এখন ভালো হয়ে গেছে। আমরা রাকিব চাচার কোম্পানি দেখাশোনা করি। এখন আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন।